আমার এখনো মনে আছে কমিটির এখন যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা তখন সংসদ ভবন, সেই সংসদ ভবনের কমিটি নম্বর 1-এ সভাটি হয়েছে। ওইখানে ছাত্র বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাস, সেই সন্ত্রাস বন্ধ করবার জন্য তিনি আলোচনা করছেন। তখন তো আপনারা সবাই জানেন যে তখন কিন্তু আপনার একদিকে চলে যাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী, জাসদের সন্ত্রাসী, এমনকি তখন ছাত্রদের প্রাথমিক পর্যায়ে ছাত্রদেরও কিছু আপনার বন্ধুত্ব ছিল, রিয়ালিটি আর কি, একদম এইটা উনি বন্ধ করার জন্যে, তখন অবশ্য ছাত্র তৈরি হয়নি, ছাত্র পরে হয়েছে, তৈরি করার জন্যে উনি কথা বলছিলেন। তো এক পর্যায়ে আমাদের মান্নান সাহেব একটা বক্তৃতা করলেন, বক্তৃতাতে তার বক্তব্য প্রথম সন্ত্রাসের কথাটাই আসলো। তখন প্রেসিডেন্ট সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে আমি সন্ত্রাস নির্মূল করতে চাই, আপনি আমাকে সহযোগিতা করবেন? মান্নান সাহেব একটু বেকার দেয়া করে গেলেন। তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো, যদি আপনার কোন দৃষ্টিতে করছেন সেটা যদি সত্যিকার অর্থে সন্ত্রাস নির্মূলের জন্য হয় তাহলে আমি সেটা করতে পারি। এইভাবে কিন্তু তিনি ভেতরে ঢুকেছেন। আপনারা অনেকেই এই গল্পটা সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন প্রথম আসেন তখনকার এই ছাত্র দল, ছাত্রলীগ, এরা কিন্তু তখন তাকে সেখান থেকে স্বাগত জানায় না, বরঞ্চ তাকে অপমানিত করবার জন্য তারা আমাদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির বাউন্ডারি থেকে তাকে ঢিল মেরেছে। ঢিল পড়ছে, উনি গাড়ি থেকে নেমেছেন, ঢিল পড়ছে, সবাই তার যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তার মধ্যে সেই বিষয় বলছে স্যার আমরা ব্যাক করি, বলছে নো, আমি কখনো ব্যাক করবো না। তিনি সামনে এগিয়ে গেলেন টুয়ার্ডস দি স্টুডেন্টস। একটা এসব তার মাথায় পড়লো, তিনি থামলেন না, সেই এগিয়ে চলে গেল, গিয়ে বলেন যে কেন, তোমাদের কি সমস্যা বলো। এই কথা বলতে শুরু করে ছেলেরা কিন্তু চুপ করে গেল, থেমে গেল। আমি তোমাদের সাথে কথা বলবো পরে, আমি আজকে তোমাদের শিক্ষকদের সঙ্গে বসছি, টিএসসিতে উনি শিক্ষকদের মিটিংয়ে ছিল, ওইখানে নিয়ে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে উনি আবার বক্তৃতা করছেন, খন্দকার মোশাররফ সাহেব, এখন আমাদের যিনি আপনার স্থায়ী কমিটির সদস্য, তিনি তখন আপনার খুব তেজস্বী নেতা ছিলেন শিক্ষকদের। তিনি সদ্য পিএইচডি করে এসছেন, একটু ইয়াং। তিনি আপনার সামরিক শাসনের বিরুদ্ধে অনেক লম্বা বক্তৃতা করলেন, জোরালো বক্তৃতা, এবং রহমানের এইভাবে আশাটাকে তিনি কন্ডেম করেন। উনি এবার তখন তিনি ছাত্রলীগ করতেন, ছাত্রলীগ করতেন, জিয়াউর রহমানের মধ্যে দাঁড়ালেন, উনি ওনার বক্তব্য করলেন। ডক্টর মুশাররফ আমাকে নিজে বলেছেন, আমি অভিভূত হয়ে গেলাম তার বক্তব্য। এত অভিভূত হলাম যে তিনি যখন আবার আমাকে পাঠালেন আমার খোঁজ করতে এবং আমাকে নিয়ে গেলেন বঙ্গভবনে, কথা বললেন, আমি তখন তার কথা শুনেই আমি বিনবিত দিয়েছি। এটা ছিল জিয়াউর রহমানের তার যে অসাধারণ একটা ক্ষমতা, অলৌকিক একটা শক্তি, মানুষকে মুহূর্তের মধ্যে আপনার বশ করে ফেলার শক্তি ছিল তার, এবং পেনিট্রেটিং আইস ছিল। উনি যার দিকে তাকাতেন মনে হচ্ছিল ভেতরটা উনি দেখে ফেলেছেন। এটা বাস্তব কথা বলছি, যেহেতু আমরা তার কাছে ছিলাম, সুযোগ আমাদের হয়েছে, এবং তার সম্পর্কে যত কথা বলা হয় আমার কাছে মনে হয় পুরোটা আমরা বলতে পারি না। কমপ্লিটলি এ ডিফারেন্ট পার্সন বাংলাদেশের প্রেক্ষিতে। একমাত্র সেই যুগে খলিফা রাশিদের যে যুগ, সেই যুগের সঙ্গে তুলনা করা তাকে, কারণ উনি সেই ধরনের একটা মানুষ ছিলেন, এত সৎ, এত কিছু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, এবং আপনার স্বজন প্রীতি বলতে কিচ্ছু ছিল না। তার আত্মীয়তার নিকট আত্মীয়তার বাসায় কোনো ঢুকতে পারতো না, বাস্তব কথা বলছি, ফ্যাক্ট। এবং ওনার বাসায় তখন ম্যাডাম যে রান্না করতেন, সে রান্না কিন্তু পার্সেন কতজন আছে সেই হিসাবে চাল দেওয়া হতো, সেই রান্না হতো। এটা আমি জানি বলে বলছি আর কি। এই একটা মানুষ যার সততা কাছে কেউ যেতে পারবে না। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে প্রিন্সেস জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে তার লাশ যখন আপনার প্রথম নিয়ে আসলো ঢাকা তৎকালীন পুরনো এয়ারপোর্টে, ওখান থেকে সেটাকে বাসায় নিয়ে গিয়ে আবার আপনার ওই সংসদ ভবন, পুরনো সংসদ ভবনে নিয়ে আসলেন, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়। ওইখানে তার লাশটা যখন রাখা হলো আপনার ঠিক সংসদ ভবনের সামনে, গেট বন্ধ ছিল, মূল গেট বন্ধ ছিল, প্রথম গেটটা। গেট খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যে বন্যার পানির মতো মানুষ ঢুকে পড়লো, আর সেনাবাহিনীর সদস্যরা কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।
যাই হোক, তারপর কোনো কিছুক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ হলো। আমি দেখলাম একজন লম্বা বিদেশি, আমার কাছে আমেরিকার মনে হলো, সে কফিনের পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ, অন্যদিকে সবাই যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তা আমার একটু কৌতূহল হলো, আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো একজন বিদেশি, তুমি এসে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তো বলছে আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি এশিয়াতে সব প্রায় সমস্ত দেশ ঘুরেছি, আমি কাজ করি এবং আমি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমি এইরকম একজন সৎ দেশপ্রেমিক মেধাবী রাষ্ট্রপ্রধান আর দেখিনি। এই ছিলেন জিয়াউর রহমান। এটা হচ্ছে যে আমি কথাগুলো এই জন্য বলছি যে আজকাল এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে জানি না, বুঝতে পারি না, বলিও না। তার অবদান তো সর্বক্ষেত্রে এখানে আলোচনা করেছেন। তো সবচেয়ে বড় অবদান আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি সবচেয়ে বলি, যে বাঙালি জাতিকে তিনি একটা নতুন সত্তা, আইডেন্টিটি দিয়েছিলেন, পরিচিতি, দ্যাট উই আর এ সেপারেট নেশন। বাংলাদেশের জাতীয়তাবাদ তার দর্শন। কিন্তু কেন? কারণ আমরা একাই শুধু, তখন তো বাঙালি জাতীয়তাবাদ ছিল, যে আমরা একাই শুধু বাঙালি নই, আরো বাঙালি আছে। তারা কি হবে? তারা তো এই ভূখণ্ডের না। এই বিষয়গুলো নিয়ে তিনি অনেকের সঙ্গে কথা বলে, আলোচনা করে করে শেষ পর্যন্ত তিনি এই জাতীয়তাবাদ আনিয়েছেন। আপনারা জানেন যে তিনি তার প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনাদের ইউনিভার্সিটির টিচাররা এসেছিলেন, বিওটের টিচাররা এসেছিলেন, আপনার বার্ডের রাজীব সাহেব এসেছিলেন, আপনার ইয়ে ডক্টর ইব্রাহিম অফ বার্ডেন, তখন বার্ডেন ছোট্ট জায়গায় একটা ছিল, তাকে দিয়ে নিয়ে এসেছিলেন, আবুল ফজল সাহেবকে দিয়ে নিয়ে এসেছিলেন তার ক্যাবিনেটে, যদি আপনার মনে আছে কিনা। এই মানুষগুলোকে নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, যে একটা গ্যালাক্সি অফ ট্যালেন্টস, এবং উনি ওনার জীবনের কিছু ট্যালেন্টই আর্ন করেছেন। এটাকে হিজবুল বাহার একটা আপনার জাহাজে করে তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি সেখানে জাহাজে সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন। দুটো কারণ ছিল, একটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল তোমাদের হৃদয়ও, আরেকটা কারণ ছিল যে সমুদ্রের যে অতল যে সমস্ত সম্পদ আছে, সেই সম্পদগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। সেখানে তার বক্তৃতা পড়ে দেখবেন, ওই সিঁদুর বাহারে তিনি যে বক্তৃতা করেছিলেন, দেখবেন একটি অসাধারণ বক্তব্য তার। আমি ওই জন্য জিয়াউর রহমানকে কখনো আপনার ছোট একটা জায়গায় গণ্ডির মধ্যে রেখে কথা বলতে চাই না। ভাস্ট, বিশাল, সেই বিশাল একটা মানুষের মধ্যে আমরা আপনার সেই তাকে বিতর্কিত, অনেকে এই যে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে, আমি এতটুকু করি না, কারণ এটা স্বতঃসিদ্ধ, এটা প্রমাণিত। আমরা নিজেরা, আমার নিজের কানকে তো আমি অবিশ্বাস করতে পারবো না। আমি যে তার কথা শুনেছি, যে কথাটা আপনার একে খন্দকার সাহেব তার বইতে লিখতে গিয়ে তিনি তো মারাই পড়ছিলেন, প্রায় তিনি অসুস্থই হয়ে গেছে, তিনি এত মানসিক নির্যাতন তার উপরে করা হয়েছে। সেই ব্যক্তিকে এরা বিভিন্নভাবে এমন লোকেরা এমন কথা বলে যারা যোগ্যই না, অনেকে তাদের সঙ্গে তখন জন্মই হয়নি, তার সঙ্গে যে কথা বলে। জিয়াউর রহমানকে বুঝতে হলে তোমাকে ওইভাবে যোগ্য হয়ে আসতে হবে, তাদের তুমি জিয়াউর রহমানকে বুঝতে পারবে। আমি এই কথাগুলো আবেগের সঙ্গে বললাম এই জন্য যে আমি বারবার ওই একই কথা বলতে ভালো লাগে না। জিয়াউর রহমান, উনি জিয়াউর রহমান, ওনার কোনো তুলনা নাই। উনি স্বপ্নদ্রষ্টা, উনি এই বাংলাদেশের ভিত্তি তৈরি করেছেন। উনি কত দূর চিন্তা করতেন দেখেন। সেই সময় তো আওয়ামী লীগ একটা বিকৃত একটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য একটা আপনার সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে বিশ্বাস করতো না, কিন্তু অন্যদিকে তারা সমাজতন্ত্র করতে গিয়ে কি করলো, আমার একই রকম এখন যেমন দেখছেন চুরি মানে কি, এত চুরি যে শেখ মুজিব নিজেই তার বক্তৃতায় বলছেন যে অন্য নেতারা দেশে পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি। এটা অনেক আক্ষেপের কথা, তার সত্য কথা এটাই। এই যে আপনার তার সততা দিয়ে জিয়াউর রহমান সাহেব একটা অবস্থার পরিবর্তনে নিয়ে আসলেন, যে সেই ভ্রান্ত সমাজতন্ত্র থেকে তিনি একটা মুক্ত ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, এবং সেটাকে আপনার বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্রের তো একটা বিশাল একটা আপনার দার্শনিক ব্যাপার আছে, যে একটা দেশে যদি আপনার বিভিন্ন মত যদি আপনার না থাকে, তাহলে সেই দেশটা কখনো প্রস্ফুটিত হতে পারে না।
তিনি সেই জন্যই বিভিন্ন দল মতের যে মতামত, সেই মতামতকে গুরুত্ব দিয়ে তিনি বহুমাত্রিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, করেছিলেন। তিনি সংবাদপত্র, আজকাল সংবাদপত্রে যে আর সময় লিখতে ভয় পায়, লেখে না, এতটুকু পত্রিকাতে এতটুকু দেয় না, দু একটা পত্রিকা সংস্কারের ভেতরে পেজে ছবি দেয়, তাও দেয় না। এই পত্রিকা যারা রাখার সুযোগ পেতে করে দিয়েছে জিয়ার শেখ মুজিবের আওয়ামী লীগ তো পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল, কোন পত্রিকা চলে, 4টা পত্রিকা তার সরকারি নিয়ন্ত্রণে। তখন কিন্তু এই আমাদের সাংবাদিক ভাইরা অনেকেই তখন কিন্তু এই বাইতুল মোকাররমে হকারি করছেন, চানাচুর বিক্রি করছেন। সেই অবস্থা থেকে যেমন কিন্তু এত বেশি সম্মান দিয়েছে, দেশটাকে জাহান নামে নিয়ে গেছে। এটা এই যে খারাপ আর কিছু হতে পারে না, তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা আমাদের সমাজের মধ্যে যে আপনার একটা সৌহার্দ্য ছিল, ভাতৃত্ব ছিল, সেগুলোকে সে ধ্বংস করে দিয়েছে। চাকরি হবে না, আপনার বিশ্ববিদ্যালয়ে চাকরি পাবেন না যদি আপনার ছাত্রদের, মেধাবী ছাত্ররা আপনার চাকরিতে যে সে পাবে না। এমনকি আপনার অ্যাডমিশনেও বোধহয় তারা এইসব চিন্তা ভাবনা করছে, শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে রেখেইছে সমস্ত। এই একটা অবস্থা এরা তৈরি করেছে, এরা ধ্বংস করে দিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে। আর মিথ্যা কথা বলার তো তাদের কোনো চুরি নেই, বিকৃত কথা বলার কোনো চুরি নেই। আজকে দেখুন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগের, কিন্তু ওই আওয়ামী লীগও করেছিল। যার কথা বলে ওনারা সকালে ঘুম থেকে ওঠেন, তার নেতৃত্বে মাত্র 11 মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলের সঙ্গে বাক্সার প্রতিষ্ঠা করা হয়েছে। তো আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথা বলতে তাদের কোনো রাইট নেই। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। আপনি দেখুন কিভাবে তারা নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার সাথে কিভাবে দেশকে বিক্রি করে দিচ্ছে। তাদের কথাবার্তাই তো সমস্ত এসছে, আমি রিপিট করতে চাই। তারা আজকে দেশকে বিক্রি করছে, তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে, পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে। খুব বড় বড় কথা বলেন, বিএনপির সময়ে বাজেটের পরিমাণ ছিল এত, এখন হয়েছে এত। আরে বিএনপি দেশটাকে ভালোবাসতো, দেশটাকে ভালোবাসতে বলে তারা হিসাব করে চলতো যে জনগণের উপরে এই করের বোঝা, ঋণের বোঝা আমরা চাপাবো না। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে, প্রতিটি ব্যক্তির উপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে। এদেশে হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়, আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোখার কোনো ব্যবস্থা নেই। তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যা করা করেছে। আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে, যেমন ক্যাপিটাল মেশিনারিজ। এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে, যে কোনো মেশিনই, সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে যাতে করে আপনি এটা না আনতে পারেন। আমি বলছি যে আমি যে শিক্ষকতা করেছি, অবশ্য কলেজে করেছি, আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করিনি। আমি এই কথাই বলতে চাইব যে আপনারা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আপনাদেরকে যে সাহেব খুব শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, যেখানে যেতেন আপনাদের জন্য আলাদাভাবে তিনি ব্যবস্থা রাখার চেষ্টা করতেন। আপনাদের কিন্তু একটা মহান দায়িত্ব আছে এই জাতির। সেই দায়িত্বটা হচ্ছে আপনারা যাদেরকে পড়ান, আমি কথা বলি যে সরাসরি রাজনীতি করেন না, রাজনীতি দরকার নেই, আপনি তাকে দেশটা সম্পর্কে জানান, আপনি তাকে দেশের নেতৃত্বে যেন সে আসতে পারে সেইভাবে তৈরি করার চেষ্টা করেন। কারা আসছে আজকাল আমাদের নেতৃত্বে দেখেন, আপনি তাদের কোয়ালিটি দেখেন কি অবস্থা। এইভাবে তো একটা দেশ ভবিষ্যতে আমাদেরকে সব জায়গায় আপনার নেতৃত্বের সম্পর্ক। কেন? কারণ এই সরকার পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন কোন নেতা তৈরি আসতে তার ব্যবস্থা করেছে। ছাত্র সংসদের নির্বাচন নাই, ডাকসু নির্বাচন নাই, কোথাও নির্বাচন নাই। নির্বাচন সেখানেই করে তারা
যেখানে তারা জবরদস্তি করে শরীর বদলে দিতে পারবে। তো আমি কথার বাড়াচ্ছি না, এইটুকু আপনাদের বলতে চাই যে আপনাদের এই উদ্যোগটা অত্যন্ত ভালো। আমি বদরুল ইসলাম সাহেবকে বলেছি যে আমরা এটাকে প্রিন্ট করতে চাই, এগুলোকে বিদেশে পাঠাচ্ছে এবং কোনো রকমের তাদের কোনো সমস্যা নাই। একজন চেহারা দিন চকচক চকচক করে দেখবেন, আর আমাদের যত বিরোধী দলের লোকজন আছে দেখুন চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে। বাস্তবতা, সত্য কথা। এটা যদিও হালকা কথা, কিন্তু এই কথাটাই সত্য। আমি এই কথা নিয়ে জন্য বলি যে আসুন আমরা সবাই মিলে একবার চেষ্টা করি। একা বিএনপির পক্ষে সম্ভব হবে না সবকিছু বদলে দেওয়ার, সবাইকে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ। জিয়া রহমান এই চেষ্টাটাই করেছিলেন। উনি যখন প্রথম রাজনীতি আসলেন, উনি ওনার মনে হলো যে একটা তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন, আওয়ামী লীগকে ডেকেছেন, ন্যাপকে ডেকেছেন, কমিউনিস্ট পার্টিকে ডেকেছেন, ইসলামিক দল যেটা করতে আইপিএল ছিল তাদেরকে সবাইকে ডেকেছেন, মুসলিম লীগকে ডেকেছেন। ডেকে উনি সকলের সাথে কথা বলে যারা এগ্রি করেছে তাদেরকে নিয়ে কিন্তু উনি জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি করেছেন। প্রথম ফ্রন্ট, সেখানে মুসলিম থেকে সাহেদ এসছেন, ইউপিপি থেকে জাফর এসছেন, ন্যাপ থেকে আপনার বশির রহমান সাহেব এসছেন। এই সব মানুষকে নিয়ে কিন্তু উনি যাত্রা শুরু করেছেন। অর্থাৎ একটা কালেকটিভনেস, আপনি খেয়াল করে দেখেন, সকলের সঙ্গে পরামর্শ করে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসগুলো তিনি প্রথম থেকেই কাজ করেছেন। আর যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট, যে কোনো লড়াই একা কখনো সম্ভব হয় না, সবাইকে নিয়ে করতে হয়। আজকে আমাদের যে লড়াই, এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইটা না জাতির অস্তিত্বের লড়াই। সেই জন্য এইখানে আরো বেশি করে সবাইকে সম্পৃক্ত করতে হবে, আহ্বান জানাতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাই। বিএনপিকে ক্ষমতায় দেব বা জোটকে ক্ষমতায় দেব এটা না, আমরা চাই এখানে দেশটাকে বাঁচাতে। আসুন সেই লক্ষ্যে জিয়া রহমানের যে 19 দফা কর্মসূচি, তার যে জাতীয়তাবাদের দর্শন, এই দর্শনটাকে কাজে লাগিয়ে আমরা এখানে সাফল্য অর্জন করি। এই হচ্ছে আজকের দিনে জিয়া রহমান শহীদ বার্ষিকীতে আমরা সবাই সেই শপথ নেই।